বাঙালির জীবনে দুর্যোগের ঘন ঘটা নেমে আসতে চলেছে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। এসআইআর চলছে, কেউ কেউ মনে করছেন এটা শুধুমাত্র ভোটার তালিকার সংশোধন। কার্যত একাধিক আলোচনায় আমরা এটা সামনে এনেছি যে এসআইআর শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের কাজ নয়, এর পিছনে আরেকটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। নাগরিক কে নাগরিক নয় সেটা যাচাই করা। একেবারে পরিষ্কার বলছি যে যাচাই করবার অধিকার নির্বাচন কমিশনের নেই। যে ফর্মটা দেওয়া হচ্ছে, আমরা একাধিক আলোচনায় দেখিয়েছি, সেই ফর্মটা এভাবে নির্বাচন কমিশন দিতে পারে না। এমনকি আমরা আলোচনা করেছি এই বিষয়টা নিয়েও যে ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে একটা মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, যেখানে এই এসআইআর প্রক্রিয়াটা অসাংবিধানিক সেটা নিয়ে শুনানি চলছে। অথচ আশ্চর্য, সেই শুনানির পাশাপাশি এসআইআরটা হয়েও যাচ্ছে। বিহারে এখন অসংখ্য মানুষ দৌড়ঝাঁপ শুরু করেছেন তাদের কাগজপত্র তৈরি করবার জন্য। তারা এমনিতেই ভোট দিতে পারেননি, কিন্তু এখন তাদের নাগরিকতাটা বজায় রাখতে হবে, সেই জন্য তারা কাগজপত্র জোগাড় করবার জন্য ছুটোছুটি শুরু করেছেন। অনেকেই বলছেন আমাদের রাজ্যে আগামী 1-2 মাসের মধ্যে অসংখ্য মানুষের নাম বাদ পড়ে যাবে। প্রান্তিক গরিব মানুষ তো বটেই, এমনকি শহরাঞ্চলের অনেক মানুষও বাদ পড়ে যেতে পারে, এমন আশঙ্কা হচ্ছে। অন্যদিকে ভেবে দেখুন, আমাদেরই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন আবারও স্কুল নিয়োগে পরীক্ষা নিয়েছে, এবং তারা যে স্বচ্ছতার সাথে পরীক্ষাটা নিতে পারেনি, ইতিমধ্যেই সেটা সামনে চলে এসেছে। সুপ্রিম কোর্ট আবার আমাদের রাজ্যের হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে মামলাটা। হাইকোর্টের যে পর্যবেক্ষণ, তাতে এই নিয়োগ প্রক্রিয়াও বাতিল হয়ে যেতে পারে। সব মিলিয়ে সর্বত্রই একটা অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার ফলে কি হবে? সেই অনিশ্চয়তার ফলে একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়তে চলেছে বাংলা তথা বাঙালি। ঠিক এই মুহূর্তে আমরা তাই কোনটা আশঙ্কার কথা, কিভাবে আমাদের আশঙ্কার জায়গাগুলো তৈরি হচ্ছে, সাধারণ মানুষের বেঁচে থাকাটা কিভাবে আরো অনিশ্চিত হয়ে পড়ছে, কঠিন হয়ে পড়বে, তার উপরে আলোকপাত করতে চাইব। একদল ইতিমধ্যেই খুব উল্লাস প্রকাশ করছেন এসআইআর নিয়ে। আমি আমার অনুষ্ঠানের ভিডিওগুলো যখন ইউটিউবে দিই, তখন বিভিন্ন জায়গায় মন্তব্য আসে, বিভিন্ন ধরনের সমস্ত মন্তব্য আমি দেখছি, তারা খুব উৎসাহিত হচ্ছেন। এবং আমি যেহেতু এসআইআর নিয়ে প্রশ্ন তুলছি, আমাকে আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে আপনি একমাত্র সব বুঝে গেছেন। আসলে ওই যে বিষয়টা বললাম না, বারবার তথ্য পরিসংখ্যান এগুলো সামনে রেখে আলোচনা করতে চাই। অযথা যুক্তি বাইরে গিয়ে কিছু বলাটা আমার লক্ষ্য নয়। আমি তাই বারবার বলছি, একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। যারা আজ খুব মেতে রয়েছেন যে এ রাজ্যে ভোটার তালিকা সংশোধন হলে অন্যরকম একটা চিত্র আসবে, তাদের আবারও মনে করিয়ে দিই, শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করবার জন্য এটা করা হচ্ছে না। ভোটার তালিকা সংশোধন করবার জন্য আরো অনেক প্রক্রিয়া আছে, সেগুলো করাই উচিত, কিন্তু শুধু ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর প্রক্রিয়া চলছে। এটা ভেবে যারা আহ্লাদ পাচ্ছেন, তাদের সেই আহ্লাদ ফুরিয়ে যেতে সময় লাগবে না। আগামী 2 মাসের মধ্যে সেই আহ্লাদ ফুরিয়ে যাবে, আমরা হলপ করে বলতে পারি। অসংখ্য মানুষের অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হবে। অবশ্য যারা আহ্লাদ পাবেন, যারা একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে গোটা বিষয়টাকে ভাবতে চাইছেন, তারা তো বোধ বুদ্ধিকে বিসর্জন দিয়েছেন, তাদের কথা আমরা বলতে পারবো না। তারা তখনও ওই রকম অবোধ আনন্দ বা নির্বোধ আনন্দ পেতেই থাকবেন। তারা পেতে থাকুন, আমাদের কোনো কিচ্ছু বলার নেই। কিন্তু অসংখ্য মানুষের জীবনে যে বিপর্যয় নেমে আসতে চলেছে, সামগ্রিকভাবে আমরা যেটা মনে করছি বাঙালির জীবনযাপনে একটা দুর্যোগ নেমে আসতে চলেছে, আমরা তা নিয়ে আতঙ্কিত হচ্ছি, আশঙ্কিত হচ্ছে। আমি এই বিষয়ের উপরে আলোকপাত করব, বুঝতে চাইবো যে কিভাবে এই বিষয়টা এত সুচারুভাবে ঘটে যাচ্ছে। জনপ্রতিরোধ বা বিক্ষোভের বিষয়টা কিন্তু প্রথম থেকে ওঠা উচিত ছিল, উঠছে না। আসুন, গোটা বিষয়টায় আলোচনা করবার জন্য, মানুষের বোধে, মানুষের চেতনায় নাড়া দেবার জন্য আজও আমি আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন
মিরাতুন নাহার এবং আইনজীবী আনিসুর রহমান আমরা আলোচনা করব এবং সমস্যাটা কত গভীর হতে যাচ্ছে সেটা আলোচনায় আনবার চেষ্টা করবো। মিরাতুন জি আমার অনুষ্ঠানে থাকেন এবং লাগাতার এই কথাগুলো বলে যাচ্ছেন। অনেকের কাছে মনে হতে পারে যে একই কথা, কিন্তু বারবার এই কথাগুলো উচ্চারণ করা উচিত। আমরা শুধু এটুকুই করতে পারি, আমরা সাবধান করতে পারি। আমি মিরাতুনজির কাছে আবারও আসবো। মিরাতুনজি, প্রথমে আমি আপনার কাছে একটা প্রতিক্রিয়া চাইবো যে আপনি শুনেছেন যে এসএসসির চাকরি নিয়ে আবারও আর একটা জটিলতা হচ্ছে। সুপ্রিম কোর্ট যে অবস্থান নিচ্ছে আমরা বারবার সেটা নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে পড়ছি। সুপ্রিম কোর্ট যে প্রথমে বলেছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক, তাদের যে অর্ডার ছিল, নির্দেশ ছিল, এখন তারা বলছেন যে নতুনদের নেওয়ার কথা তারা বলেননি। 2016 সালে যে পরীক্ষার্থী ছিল তাদের কথা বলা হয়েছে। এখন আবার তারা উল্টো বলছেন এবং গোটাটা হাইকোর্টের কাছে ফিরিয়ে দিয়েছে। তাদের নির্দিষ্ট কোনো অবস্থানই নেই। আপনি প্রথম থেকে বলেছেন যে যারা এত বড় একটা দুর্নীতি করলো সেই এসএসসি, তাকে এত বড় একটা দায়িত্বভার দেওয়া উচিত কিনা সেটা নিয়ে প্রথম থেকে কোর্টের ভাবা উচিত ছিল। তাদের শাস্তির ব্যবস্থা কোর্ট কেন করতে পারলো না? আপনি বারবার করে বলেছেন উল্টো দিকে যারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো চলে গেল, অথচ যারা এত বড় কেলেঙ্কারি করলো, এত বড় দুর্নীতি করলো, তাদের কিছু হলো না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের যা রায়, তাতে সত্যি কোনো সুরাহা নেই। এখন আবার জটিলতা তৈরি হচ্ছে এবং আশঙ্কা যে অসংখ্য ছেলে মেয়ের চাকরি তো চলে যাবেই এবং নতুন করে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হবে। কোথাও মনে হয় না মিরাতুন যে এটাও আমাদের বাঙালি সমাজে, বাঙালি শিক্ষা ব্যবস্থা, আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে? আগামী দিনে স্কুলের শিক্ষকদের চাকরি যদি পাকাপাকি ভাবে চলে যায়, স্কুলগুলো চলবে কি করে? কি করে সরকারি শিক্ষা ব্যবস্থাটা বজায় থাকবে? ভয়ঙ্কর একটা দুর্যোগ নামতে চলেছে। এ বিষয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া আমরা নিতে চাইব। অসুবিধার মধ্যে থেকে মানে এটাই বোঝাতে চাইছি যে দেশটা কিভাবে, কেমন করে, কাদের হাতে, কোন প্রক্রিয়ায় চলছে, লক্ষ্যটা কি বুঝতে পারা যাচ্ছে না। শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। কিভাবে কোন প্রক্রিয়ায় দেশটা চলছে, দেশ চলবার জন্য দেশ নেতা নেত্রীদের দেশপ্রেম থাকা চাই, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে যদি তাদের দেশপ্রেমের ধারে কাছে থাকে না, সেরকম নেতা নেত্রীর দ্বারা যদি দেশ চলে, তাহলে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হওয়া, এসব ব্যবস্থাপনা অত্যন্ত সংকটের মধ্যে পড়ে বলেই আমার মনে হয়। সেটাই হচ্ছে, কারণ স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা, তাদের মাধ্যমে নিয়োগ হয় ঠিকই, কিন্তু কার্যত স্বশাসন কতটা সক্রিয় সে সম্পর্কে আমাদের সংশয় রয়েছে। আমার তো মনে হয় এই সংস্থা, এটি যাদের দ্বারা পরিচালিত, তারা সব বিপথগামী মানুষ। এখন তারা এটা বুঝতে পারে না যে শিক্ষা জীবনে বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি বিপর্যয় নামিয়ে আনা হয়, তাহলে একটা গোটা জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা সেটাই। আজকে যারা শিক্ষক পদ না পেয়ে অসহায় অবস্থায় রয়েছেন, যাদের জীবনের এই বিপর্যয় নিয়ে খেলা চলছে, রাজনীতি আজকে দুরন্ত ব্যাধি কবলিত রাজনীতি আমাদের দেশটাকে, রাজ্যটাকে গ্রাস করেছে। তো তারা পড়ে গেছে সেই ফাঁদে পড়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলেই শেষ করব, এই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা শিক্ষক পদপ্রার্থী হয়ে বঞ্চিত, দেখা যাচ্ছে ঠিক ব্যবস্থা তো হচ্ছেই না, বরং দেখা যাচ্ছে সমস্ত ব্যবস্থাপনা, এখানে আইনজীবী রয়েছেন আমাদের মধ্যে অতিথি হিসাবে, সমস্ত ব্যবস্থাপনা আইন ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে বা আমার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটার কথা বলি। আইন হচ্ছে মানুষ যে কোনো ক্ষেত্রে যদি সুবিচার পেতে চায়, যে কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে সমস্যার সমাধান পেতে চায়, তাহলে আইন ব্যবস্থা হচ্ছে শেষ, একেবারে অন্তিম ব্যবস্থা। আর কোনো উপায় না পেয়ে আইন ব্যবস্থার সাহায্য মানুষকে নিতে হয়। এটা আমি বিশ্বাস করি, আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সেটাই আমার বিশ্বাস। তো সেই আইন ব্যবস্থার দিকেই আজকে
আর আইন ব্যবস্থার দিকে এটাও আমার বিশ্বাস এবং দেখছি সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতায় যে আইন ব্যবস্থার দিকে কোনো সমস্যাকে যদি ঠেলে দেওয়া হয় সমাধানের জন্য, তাহলে সেটা স্থায়ী সমস্যা রূপে পরিণত হয়, খুব সুরাহা মেলে না। এটাই এখনকার জাগতিক অভিজ্ঞতা, সাম্প্রতিক অভিজ্ঞতা যা হচ্ছে তা থেকে আমার এ ধরনের সিদ্ধান্ত। ফলে শিক্ষক পদের জন্য যারা প্রার্থী, যারা লেখাপড়া শিখে আবেদন করেছে, স্কুলে শূন্য পদ থাকে, শূন্য পদে নিয়োগের সুব্যবস্থা থাকে, স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা সেক্ষেত্রে অন্যতম ভূমিকা। সেই স্কুল সার্ভিস কমিশন যদি তার সমস্ত হাতের রশি অন্যের হাতে তুলে দেয়, অন্যের হাতে মানে ক্ষমতা লোভীদের হাতে, তাহলে শিক্ষা ব্যবস্থার যা হওয়া আর শিক্ষক পদপ্রার্থীদের ভাগ্যে কি জুটবে সেটা বলতে কোনো সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা নেই, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি না যে তরুণ প্রজন্মের শিক্ষক পদপ্রার্থীরা তারা আজকে বেকার হয়ে হাহাকার তাদের পরিবারে নেমে আসবে এবং তারা ঘুরবে, তাতে কি বেকার তরুণ ভর্তি রাজ্য অথবা দেশ, সেটা কি খুব দেশের জন্য সুলক্ষণ? সেটা কি দেশ নেতাদের জন্য অত্যন্ত সম্মানের? দেশ নেতাদের জন্য সেটা কি অসম্মানের নয় যে দেশ নেতা নেত্রীরা সেইটুকু ব্যবস্থা তাদের জন্য করতে পারেনি? এটা তো শিক্ষক পদপ্রার্থীদের দিক থেকে আমি উত্থাপন করলাম। যেটা সব থেকে বড় কথা, একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে, শিক্ষা জগতের মানুষ হিসেবে আমার মনে হয় সেটা হলো শিক্ষা ছাড়া সমস্ত স্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে। এটাই সমস্ত দেশ নেতা নেত্রীদের কর্তব্য। শিক্ষা যদি পৌঁছে দিতে ব্যর্থ হয় সেটা সাংঘাতিক ব্যর্থতা, সেই ব্যর্থতা অপরাধ বলে গণ্য হওয়ার কথা। পরিবর্তে কি দেখা যাচ্ছে না, শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে নির্মূল করে দেওয়ার চেষ্টা চলছে। শিক্ষক পদপ্রার্থীরা কেবল ক্ষতিগ্রস্ত হচ্ছে না, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা, তার মানে দেশেরই ভবিষ্যৎটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি তারা তাদের যথা কর্তব্য বোধ ফিরে না পান, তাহলে ওই আইনের দ্বারে ঘুরতে হবে, আইন ব্যবস্থা, মামলা ব্যবস্থা, কোর্ট ব্যবস্থা ইত্যাদির দ্বারে ঘুরতে হবে এবং ঘুরে পেতে হবে। আমি এই মন্তব্যটা করি, শেষ করছি এই বিষয় সমস্যা সম্পর্কে আমার বক্তব্য যে আইন কি সত্যিই খুব কিছু সুবিচার করতে পারবে ক্ষেত্রে? আর আমরা কেন আইনের কাছে যাব? কেন তার আগের সমস্ত স্তরগুলো ঠিক ভাবে কাজ করবে না? সেই ঠিক ভাবে যে কাজ না করলে শেষ আশ্রয় হচ্ছে আইন। এখানে তো দেখা যাচ্ছে যারা ঠিক ভাবে কাজ করছে না তারা চাইছে, আন্তরিকভাবে চাইছে যে মামলা করুক, মামলা করে অধিকার পাক। আমার প্রশ্ন, মানবাধিকার মামলা করে পাওয়া যায় না। মানবাধিকার যদি লঙ্ঘন করা হয় তাহলে তার মতো বড় অপরাধ আর নেই। যারা মানবাধিকার গুলো নিজ কর্তব্য পালন করে মেনে নেওয়ার জন্য নেতা নেত্রী হয়েছেন দেশের মানুষের কাছ থেকে ভোট পেয়ে, তারা মামলা করে মানবাধিকার পাবেন এই দিকে ঠেলে দেওয়ার পন্থা যদি গ্রহণ করেন, আমি বলবো তার মতো বড় অপরাধ আর হয় না। এটা অপরাধ বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে বিচার টিচার ইত্যাদি থাকতে পারে, কিন্তু অপরাধী সাব্যস্ত হতে পারছে না কেন এখনো? জনতার আদালত কোথায় গেল? কেন আমাদের উচ্চ আদালত, শীর্ষ আদালতে যেতে হবে? আইনজীবী মহাশয় আছেন, গণতন্ত্রে জনতার আদালত বলে একটা কথা হয় না? জনতার আদালতে এই অব্যবস্থার বিচার হওয়া উচিত। জনতা যা রায় দেবে গণতন্ত্রের সেটাই মানা উচিত, এবং সেটা হলো যারা শিক্ষাক্ষেত্রে এইরকম বিপর্যয় নামিয়ে এনেছে জনতার আদালতে সঠিক রায় তাদের মেলে। এটাই আমার শেষ কথা এ বিষয়ে। আচ্ছা, আমি আনিসুল বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, সত্যি যেটা মিলাতুন্দি যেটা সংশয়ের কথা বললেন, আইনজীবী হিসেবে আপনার কাছে আমার একই প্রশ্ন, সত্যি কি আইন কোনো সুরাহা দিতে পারছে? এই যে এতগুলো চাকরি, মানে যারা অন্যায় করলো সেই অন্যায়কারীদের তো বোঝা যাচ্ছে কারা করেছে, একেবারে প্রতিষ্ঠান
অন্যায়টা করেছে, কিন্তু সেই প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি তাদের মানে কারোর বিরুদ্ধে কিছু বলছে না। মাঝখান থেকে কিছু নিরপরাধ ছেলে পেলে বলি হয়েছে, এবং আবারও যে প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হয়েছে আবারও মানে অনিশ্চয়তার মধ্যে চলে যাবে অসংখ্য ছেলে পেলের ভবিষ্যৎ। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কিংবা এখানকার কোর্ট কোথাও দিশা দেখাতে পারছে? কোর্ট বা আদালত কি সত্যি দিশা দেখানোর জায়গায় রয়েছে, নাকি মানুষকে জাগতে হবে, জনতার আদালতে না বিচার করতে হবে? মানে মানুষ কবে জাগবে, এটাই তো এখন প্রশ্ন হচ্ছে। প্রধান প্রশ্ন এটা যে মানুষ জাগলে তাহলে হয়তো আদালত আবার নতুন করে তার পর্যবেক্ষণ পাল্টে নিতে বাধ্য হবে। মানুষ জেগে নেই, তার জন্য বোধহয় আদালত এই ধরনের আবছা পর্যবেক্ষণ পর্যালোচনা করে ছেড়ে দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মানে প্রশাসনের ক্ষেত্রে বা বিচার ব্যবস্থায় বারবার দাবি করা হয় বা বলা হয় যে আইন নিজের হাতে তুলে নেবেন না, এটা বারবার বলা হয়। আসলে জনতার আদালত মানে বা জনতার বিচারের হাত, জনতার হাতে বিচারের ভার তুলে দেওয়া, সেটা মনে করা হয় বা বলা হয় এটা আসলে বুঝি মানে আইন নিজের হাতে তুলে নেওয়া। আসলে ঠিক তেমনটি নয়। আসলে জাগ্রত জনতার যে দাবি, তাদের অবস্থান বিচার ব্যবস্থাকে, প্রশাসনকে, রাষ্ট্রের নেতা নেত্রীদেরকে বাধ্য করবে সঠিক পথে চলার। সেইখানটার বড্ড অভাব, সেইখানটায় এতটাই ফাঁক তৈরি হয়েছে, তার ফলে আজকে মানে যাদের দায়িত্ব ছিল সঠিকভাবে সুষ্ঠুভাবে সমস্ত সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা মানে ওই গন্ডগোল পাকিয়ে বা তারা ধোঁয়াশা সৃষ্টি করে মানে অস্থিরতা এবং অরাজকতা তৈরি করছে। আসলে আপনি শিক্ষার কথা বলছিলেন, বিশেষ করে যে সরকারি স্কুলগুলো যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া আবার বিষবাও জলে চলে যেতে চলেছে। আসলে কি যাদের কাছে আমরা এইসব বিচার চাইছি, যাদের কাছে আমরা ন্যায় চাইছি, ইনসাফ চাইছি, বা যুবক যুবতীরা চাইছে, আসলে কি তারা ইনসাফ দিতে, ন্যায় প্রতিষ্ঠা করতে তারা কি কেউ চায়? আসলে বোধহয় তারা কেউ চায় না। তারা চায় সবটা গুলিয়ে দিতে, ঘেঁটে দিতে, যাতে ব্যাপারটা হচ্ছে এই সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে সরকার প্রশাসন তারা সবাই হাত গুটিয়ে নেয়। আসলে সরকার প্রশাসন বিচার ব্যবস্থা এগুলো কি সত্যি সত্যি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এটা কি সমস্ত আম জনতার বা ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য, নাকি এ সমস্ত সিস্টেমটা মুষ্টিমেয় কিছু মানুষের কবজায় চলে গেছে? তারা কিন্তু তাদের ছেলে মেয়েরা কেউ সরকারি স্কুলে পড়ে না, সরকারি স্কুলে যায় না। সরকারি স্কুল থাকলো বা গেল, তাদের ছেলে মেয়েদের বা তাদের পরবর্তী প্রজন্মের কোনো কষ্ট বা সেখানে অসুবিধা হওয়ার কথা নয়। তারা সরকারি স্কুলে যায় না, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যায় না। সরকারি স্কুল সরকারি স্বাস্থ্য কেন্দ্র কাদের জন্য? গরিব গুবরদের জন্য, প্রান্তিক মানুষের জন্য, দেশের রাজ্যের তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষজনদের জন্য। ফলে তাদের তো শিক্ষার দরকার নেই বলে তারা মনে করে, অন্তকে প্রকাশ্যে না বলুক, অন্তকে ভিতরে ভিতরে তারা সেটা জানে এবং মানে। কারণ শিক্ষা প্রশ্নের জন্ম দেয়, শিক্ষা অধিকার বোধ তৈরি করে, ফলে তারা তো অধিকার দিতে রাজি নয়। আমি একটু অন্যভাবে বলতে চাইছি, অন্যভাবে ভাবতে চাই আমি সবসময়। আজকের এই পশ্চিম বাংলার দিকেই শুধু তাকাই। পশ্চিম বাংলার 1947 সাল থেকে 2025 সাল, আজকে যারা মুখ্যমন্ত্রী হয়েছে, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, যারা আজকের অর্থমন্ত্রী হয়েছে, যারা সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছে, অর্থাৎ নিয়ামক স্টিয়ারিংটা বা প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের মাথায় বা মূল স্টিয়ারিং ধরার জায়গায় বা নিয়ন্ত্রণের জায়গায় যারা বসে আছে, তারাই একটা নির্দিষ্ট বর্ণ এবং গোত্রের মানুষ। অনলি দেয়ার 6% ইন ওয়েস্ট বেঙ্গল। 6% মানুষদের মধ্য দিয়ে তারাই হয়েছে ডিজিপি, তারাই হয়েছে রাজ্য মানে শহরের পুলিশ কমিশনার, তারাই হয়েছে আপনার মুখ্য সচিব, তারাই হয়েছে স্বরাষ্ট্র সচিব। বাকি 94% মানুষ তারা কিন্তু কখনোই, তাদের মধ্য থেকে কেউ কখনো মুখ্যমন্ত্রী হয়নি,
কেউ কখনো স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, প্রতিমন্ত্রী নয়, অর্থমন্ত্রী হয়নি, বা কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী সাধারণভাবে হয় না, তারা ব্যতিক্রমী একটা দুটো হতে পারে। এমনকি ডিজিপি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব কেউ হয়নি। ফলে পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করছে একটা গোষ্ঠী, একটা গ্রুপ। তারা চায় না দেশের বাকি আমজনতা, আসলে তো আমজনতা নয়, এরা হচ্ছে মূল নিবাসী, এরা হচ্ছে অনার্য। ফলে অনার্যদের তো বলে দিয়েছে যে অনার্য তোমাদের শিক্ষার অধিকার নেই, শিক্ষার তোমাদের দরকার নেই, তোমাদের কাজ হচ্ছে উপরের 3 বর্ণের সেবা করা। ফলে সেই শূদ্র জনগোষ্ঠী আর সংখ্যালঘু মানুষজন এই বাংলায়, এই ভারতবর্ষে, মোর দ্যান 98% ইন ওয়েস্ট বেঙ্গল, মোর দ্যান 95 ইন ইন্ডিয়া, দে আর কনভার্টেড ফ্রম শূদ্র। ফলে সংখ্যালঘুরা অন্য কিছু নয়, ধর্মান্তরিত শূদ্র। শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্ররা কখনো তাদেরকে অধিকার দেওয়ার বা তাদেরকে প্রকৃত শিক্ষা পাক, স্বাস্থ্য পরিষেবা পাক, ফলে এটা তারা কেউ চায় না। ফলে তার জন্য ঘেটে ঘ করে দাও, 12টা বাজিয়ে দাও, শেষ করে দাও।